হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি 20+ মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকের এই ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক। আজকের ক্লাসের আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? চারটি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। উমেশ চন্দ্র ব্যানার্জি হলেন জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে বদরউদ্দিন তৈয়াবজির কথা। বদরউদ্দিন তৈয়াবজি প্রথম মুসলিম সভাপতি ছিলেন। প্রথম মুসলিম সভাপতি ছিলেন। এছাড়াও মনে রাখবে সরোজিনী নাইডুর কথা। সরোজিনী নাইডু কি ছিলেন? প্রথম ভারতীয় মহিলা সভাপতি। প্রথম ভারতীয় মহিলা সভাপতি। ভারতীয় মহিলা সভাপতির কথা যদি বলা হয় সরোজিনী নাইডু। এনি বেসান্তের কথা যদি বলা হয়, এনি বেসান্ত হচ্ছে প্রথম মহিলা সভাপতি ছিলেন। প্রথম মহিলা সভাপতি ছিলেন যিনি 1917 সালে সভাপতিত্ব করেন, এবং সরোজিনী নাইডু হচ্ছেন ভারতীয় মহিলা সভাপতি। ভারতীয়র কথা যদি বলা হয় মহিলা সভাপতি, সেখানে হয়ে যাবে সরোজিনী নাইডু। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে লর্ড মাউন্টব্যাটেন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেলের কথা যদি বলা হয়, ভারতীয় গভর্নর জেনারেল, ভারতীয় গভর্নর জেনারেলের কথা যদি বলা হয় চক্রবর্তী রাজা গোপালাচারী। ওয়ারেন হেস্টিংসের কথা যদি বলা হয়, ওয়ারেন হেস্টিংস হচ্ছে ভারতের প্রথম গভর্নর জেনারেল। ভারতের প্রথম গভর্নর জেনারেলের কথা যদি বলা হয় ওয়ারেন হেস্টিংস। এবং ডক্টর জাকির হোসেন তিনি কে ছিলেন? ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি। প্রথম মুসলিম রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির কথা যদি বলা হয় জাকির হোসেন। তো এই পয়েন্টগুলোর সাথে সাথে মনে রাখবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের রোম নিম্নলিখিত কোন শহরকে বলা হয়? চারটি অপশন রয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দিল্লিকে বলা হয় ভারতের রোম। এবং কেরালার কথা যদি বলা হয় ভারতের মশলার বাগান বলা হয়। ভারতের মশলার বাগানের কথা যদি বলা হয় কেরালাকে বলা হয়। মুম্বাইকে কি বলা হয়? ভারতের প্রবেশদ্বার বলা হয়। ভারতের প্রবেশদ্বারের কথা যদি বলা হয় মুম্বাইকে বলা হয়। কাশ্মীরের কথা যদি বলা হয় কাশ্মীর, কাশ্মীরকে ভারতের ভূস্বর্গ বলা হয়। তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, গ্র্যান্ড ওল্ড ম্যান অব ইন্ডিয়া নামে কি পরিচিত? ভারতের মহাবৃদ্ধ কাকে বলা হয়? এ ধরনেরও প্রশ্ন আসে, বা গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। এ প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দাদাভাই নৌরোজিকে বলা হয়। এছাড়াও এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে। খান আব্দুল গফ্ফর খানকে কি বলা হয়? সীমান্ত গান্ধী বলা হয়। সীমান্ত গান্ধী বলা হয় খান আব্দুল গফ্ফর খানকে। লালা লাজপত রায়কে কি বলা হয়? পাঞ্জাব কেশরী বলা হয়। পাঞ্জাব কেশরী বলা হয়। শেখ মুজিবুর রহমানকে কি বলা হয়? বঙ্গবন্ধু বলা হয়। তো তার সাথে সাথে এই এক্সট্রা পয়েন্টগুলো অবশ্যই মনে রাখবে। সীমান্ত গান্ধী, খান আব্দুল গফ্ফর খান, পাঞ্জাব কেশরী, লালা লাজপত রায় এবং বঙ্গবন্ধু নামে পরিচিত শেখ মুজিবুর রহমানকে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, অর্থনীতির জনক কাকে বলা হয়? চারটি অপশন রয়েছে, এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যাডাম স্মিথকে বলা হয় অর্থনীতির জনক বলা হয়। এছাড়াও তোমরা এক্সট্রা যে পয়েন্ট, ল্যাভয়েসিয়ারকে কি বলা হয়? ল্যাভয়েসিয়ারকে বলা হয় রসায়নের জনক বলা হয়। রসায়নের জনক বলা হয়।
এবং জর্জ স্টিফেনসন, তাকে কি বলা হয়? রেলওয়ের জনক বলা হয়। রেলওয়ের জনক বলা হয়। এবং জিওফ্রে চসার, তাকে কি বলা হয়? ইংরেজি কাব্যের জনক বলা হয়। ইংরেজি কাব্যের জনক বলা হয়। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো অবশ্যই নোট করে রাখবে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত শক্তিস্থল কার সমাধিস্থল? বিভিন্ন যে দিল্লির মহান ব্যক্তি রয়েছে তাদের সমাধিস্থল সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তোমরা যদি 20 থেকে 25টি প্রশ্ন করে রাখো সমাধিস্থল সম্বন্ধে, অবশ্যই তোমাদের এক পরীক্ষায় যদি প্রশ্ন আসে 1 নাম্বার থেকে 2 নাম্বার মাস্ট পেয়ে যাবে। এর জন্য তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমি একটি তোমাদের জন্য স্পেশাল ভিডিও বানিয়ে দেব সমাধিস্থল সম্বন্ধে। এখানে বলা হয়েছে শক্তিস্থল, সঠিক উত্তরটি হয়ে যাবে ইন্দিরা গান্ধী। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি সঠিক উত্তর। পণ্ডিত জওহরলাল নেহরুর কথা যদি বলা হয়, তার সমাধিস্থলের কি নাম? শান্তিবন। শান্তিবন তার সমাধিস্থলের নাম। লাল বাহাদুর শাস্ত্রীর কথা যদি বলা হয়, তোমরা মনে রাখবে বিজয় ঘাট হচ্ছে তার সমাধিস্থলের নাম। রাজীব গান্ধীর কথা যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে বীরভূমি হচ্ছে রাজীব গান্ধীর সমাধিস্থলের নাম। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, আয়তনের বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? ক্ষুদ্রতম রাজ্যের কথা যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি গোয়া রাজ্য। এছাড়াও তোমরা মনে রাখবে রাজস্থানের কথা যদি বলা হয়, এটি হচ্ছে আয়তনের বিচারে বৃহত্তম রাজ্য। এবং উত্তরপ্রদেশের কথা যদি বলা হয়, এটি হয়ে যাবে জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজ্য। ওকে, বৃহত্তম রাজ্য। এবং বিহারের কথা যদি বলা হয়, জনঘনত্ব সর্বাধিক, এখানে জনঘনত্ব এখানে সর্বাধিক। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে বৈকাল হ্রদ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বৈকাল। বৈকাল হ্রদ রাশিয়ার সাইবেরিয়ানে অবস্থিত বৃহত্তম একটি স্বাদু জলের হ্রদ। টিটিকাকার কথা যদি বলা হয়, টিটিকাকা এটি হচ্ছে উচ্চতম হ্রদ। উচ্চতম হ্রদ। লেক ভোল্টার কথা যদি বলা হয়, বৃহত্তম, এটি হচ্ছে কৃত্রিম হ্রদ। বৃহত্তম কৃত্রিম হ্রদ। এবং কাস্পিয়ান সাগরের কথা যদি বলা হয়, এটি হচ্ছে বৃহত্তম নোনা জলের হ্রদ। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো অবশ্যই নোট করে রাখবে, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামের জন্য। 9 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন প্রতিষ্ঠানটি কলকাতায় অবস্থিত নয়? কোন প্রতিষ্ঠানটি কলকাতায় অবস্থিত নয়? 4টি অপশন রয়েছে। সঠিক উত্তরটি হয়ে যাবে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি সঠিক উত্তর। এর হেডকোয়ার্টারের কথা যদি বলা হয়, এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত। এবং বাকি যে 3টি অপশন রয়েছে, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এগুলি সবই হচ্ছে কোথায়? কলকাতাতে অবস্থিত। এগুলি সবই হচ্ছে কলকাতাতে অবস্থিত। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, গোদান কার রচনা? সঠিক উত্তরটি হয়ে যাবে মুন্সি প্রেমচাঁদের রচনা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ সঠিক উত্তর। ডক্টর রাজেন্দ্র প্রসাদের কথা যদি বলা হয়, তো সেখানে তোমরা মনে রাখবে ইন্ডিয়া ডিভাইডের কথা যদি বলা হয়, ইন্ডিয়া ডিভাইড ডক্টর রাজেন্দ্র প্রসাদের রচনা। শ্রী অরবিন্দের কথা যদি বলা হয়, দ্য লাইফ ডিভাইড। ওকে, দ্য লাইফ ডিভাইন শ্রী অরবিন্দের রচনা। এবং পণ্ডিত জওহরলাল নেহরুর কথা যদি বলা হয়, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়ার কথা যদি বলা হয়, পণ্ডিত জওহরলাল নেহরুর রচনা। 11 নম্বর প্রশ্ন হচ্ছে ব্যাস সম্মান নিম্নলিখিত কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে হিন্দি সাহিত্যের ক্ষেত্রে সম্মান দেওয়া হয়, এবং এটি 1991 সাল থেকে হিন্দি সাহিত্যের ক্ষেত্রে এই পুরস্কার দেওয়া হয়। 12 নম্বর প্রশ্ন হচ্ছে শেরশাহের আসল নাম কি?
সঠিক উত্তরটি হয়ে যাবে ফরিদ খাঁ। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ফরিদ খাঁ। এছাড়াও মনে রাখবে উলুগ খাঁ কার আসল নাম? গিয়াসউদ্দিন বলবনের আসল নাম, বলবনের আসল নাম। জুনা খাঁয়ের কথা যদি বলা হয়, জুনা খাঁ মোহাম্মদ বিন তুগলক, ওকে, তুগলকের আসল নাম। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান বি সঠিক উত্তর হবে। গুপ্ত বংশের সময়কালের কথা যদি বলা হয় 320 থেকে 550 খ্রিস্টাব্দ হচ্ছে গুপ্ত বংশের সময়কাল। এবং শেষ রাজার কথা যদি বলা হয়, বিষ্ণুগুপ্ত ছিলেন শেষ রাজা গুপ্ত বংশের। এবং শ্রেষ্ঠ রাজার কথা যদি বলা হয়, সমুদ্রগুপ্ত হচ্ছে শ্রেষ্ঠ রাজা। তো তোমাদের পরীক্ষাতে কীরকম প্রশ্ন আসতে পারে? গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে, শ্রীগুপ্ত প্রতিষ্ঠাতা, সময়কাল কত? 320 থেকে 550। শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? সমুদ্রগুপ্ত ছিলেন। এবং শেষ রাজা কে ছিলেন? বিষ্ণুগুপ্ত ছিলেন। তো এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, হুমায়ুন্নামার কার রচনা? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, গুলবদন বেগমের রচনা। গুলবদন বেগম কে ছিলেন? হুমায়ুনের কে ছিলেন? বোন ছিলেন। হুমায়ুনের বোন ছিলেন গুলবদন বেগম। ওকে, এই হুমায়ুনের বোন ছিলেন গুলবদন বেগম, এটা তোমরা মনে রাখবে। এছাড়াও তোমাদেরকে আরও মনে রাখতে হবে, এই বইতে হুমায়ুনের জীবন বৃত্তান্ত উল্লেখ রয়েছে। হুমায়ুন্নামাতে হুমায়ুনের জীবন বৃত্তান্ত উল্লেখ রয়েছে। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, তেহরান কোন দেশের রাজধানীর নাম? বিভিন্ন দেশের যে রাজধানী, তাদের যে মুদ্রা, সেখানকার পার্লামেন্ট, এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে এসে থাকে। তোমাদেরকে কি করতে হবে? 30 থেকে 40টি প্রশ্ন করে রাখতে হবে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যেগুলো থেকে তোমরা 1 থেকে 2 নম্বর প্রশ্ন পাবে তোমাদের এক্সামে যদি আসে। এর জন্য তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমি একটি স্পেশাল ভিডিও তার জন্য বানিয়ে দেব। তেহরানের কথা যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে ইরানের রাজধানী হচ্ছে তেহরান। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এখানকার মুদ্রার কথা যদি বলা হয়, মুদ্রার কি নাম? রিয়াল হচ্ছে এখানকার মুদ্রার নাম। এছাড়াও তোমরা মনে রাখবে ভিয়েতনামের রাজধানীর কি নাম? হ্যানয়। হ্যানয় হচ্ছে ভিয়েতনামের রাজধানীর নাম। ফিলিপিন্সের কথা যদি বলা হয়, ম্যানিলা। তোমরা জানো ফিলিপিন্সের রাজধানী হচ্ছে ম্যানিলা। ওকে, এবং সেখানকার মুদ্রার কথা যদি বলা হয়, পেসো হচ্ছে সেখানকার মুদ্রার নাম। এবং থাইল্যান্ডের কথা যদি বলা হয়, ব্যাংকক। ব্যাংকক হচ্ছে সেখানকার রাজধানীর নাম। তো এ ধরনের প্রশ্ন আসে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, আকবরের রাজধানীর নাম কি ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে ফতেপুর সিকরি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আকবরের কথা যদি বলা হয়, তার রাজধানী ছিল ফতেপুর সিকরি। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আগ্রার কথা যদি বলা হয়, আগ্রা কার রাজধানী ছিল? মনে রাখবে এটি ছিল শাহজাহানের রাজধানী ছিল। উজ্জয়িনী কার রাজধানী ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী ছিল উজ্জয়িনী। পাটলিপুত্রের কথা যদি বলা হয়, পাটলিপুত্রের কথা যদি বলা হয় তোমরা মনে রাখবে অজাতশত্রু, অজাতশত্রু, তাছাড়াও ধননন্দ, এদের সবারই রাজধানী ছিল। এবং সম্রাট অশোকের কথা যদি বলা হয়, রাজধানী ছিল পাটলিপুত্র। 17 নম্বর প্রশ্ন দেখো, ফাহিয়েন কার শাসনকালে ভারতে আসেন? এখানে দুরকমভাবে প্রশ্ন আসে, ফাহিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন। আরেকটি প্রশ্ন আছে, হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে আসেন। ফাহিয়েনের কথা যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে ভারতে আসেন। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এখানে। ওকে, এছাড়াও মনে রাখবে ফাহিয়েন চীন থেকে এসেছিলেন। তার রচিত যে বিখ্যাত গ্রন্থ, সেটাও তোমাদেরকে জেনে রাখতে হবে। ফাহিয়েনের বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে ফো কুও কি। ফো কুও কি তার বিখ্যাত গ্রন্থ। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে যে হিউয়েন সাং কার শাসনকালে ভারতে আসেন। হিউয়েন সাংয়ের কথা যদি বলা হয়, হিউয়েন সাং হর্ষবর্ধনের শাসনকালে ভারতে আসেন, এটা মনে রাখবে। এবং তার গ্রন্থের নামের কথা যদি বলা হয়, সেটা মনে রাখবে সি ইউ কি।
CU কি? তো আরেকবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে ভারতে আসেন এবং তার যে লিখিত গ্রন্থ হচ্ছে ফোকুও কি, এটা মনে রাখবে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবং হর্ষবর্ধনের কার রাজত্বকালে? হিউয়েন সাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন। কিভাবে তোমরা মনে রাখবে আমি একবার বলে দিচ্ছি তোমাদেরকে। তোমরা এভাবে মনে রাখবে, হর্ষবর্ধনের হ রয়েছে এবং হিউয়েন সাংয়ের প্রথমে হ রয়েছে, এভাবে মনে রাখবে যে হিউয়েন সাং হর্ষবর্ধনের শাসনকালেই ভারতে আসেন এবং তার লিখিত গ্রন্থ হচ্ছে CU কি। এ ধরনের প্রশ্ন আসে। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, চীন সাগরের ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? বিভিন্ন যে ঘূর্ণিঝড় সেখান থেকেও প্রশ্ন আসে। রাইট উত্তরটি হয়ে যাবে টাইফুন। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং হেরিকেনের কথা যদি বলা হয়, হেরিকেন ঘূর্ণিঝড় এটি কোথায় লক্ষ্য করা যায়? মেক্সিকো উপসাগরে লক্ষ্য করা যায়। টর্নেডোর কথা যদি বলা হয়, আমেরিকার মিসিসিপিতে লক্ষ্য করা যায়। আমেরিকা মিসিসিপিতে লক্ষ্য করা যায়। এবং সাইক্লোনের কথা যদি বলা হয়, এই ঘূর্ণিঝড় আরব সাগর ও বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় লক্ষ্য করা যায়। 19 নম্বর প্রশ্ন হচ্ছে, পেইরি তৃণভূমি কোথায় দেখতে পাওয়া যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। উত্তর আমেরিকাতে পেইরি তৃণভূমি লক্ষ্য করা যায়। দক্ষিণ আমেরিকার কথা যদি বলা হয়, এখানে মনে রাখবে পম্পাস তৃণভূমি লক্ষ্য করা যায়। অস্ট্রেলিয়ার কথা যদি বলা হয়, এখানে ডাউন্স তৃণভূমি লক্ষ্য করা যায়, ডাউন্স তৃণভূমি। এবং দক্ষিণ আফ্রিকাতে যে তৃণভূমি লক্ষ্য করা যায় সেটির নাম হচ্ছে ভেল্ট তৃণভূমি। আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে, পেইরি হচ্ছে উত্তর আমেরিকা, পম্পাস হচ্ছে দক্ষিণ আমেরিকা, ডাউন্স হচ্ছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকাতে ভেল্ট তৃণভূমি লক্ষ্য করা যায়। 20 নম্বর প্রশ্ন হচ্ছে আজকের ক্লাসের আমাদের লাস্ট প্রশ্ন, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 0.033%। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে অক্সিজেনের পরিমাণ হচ্ছে 20.9%, এটি হচ্ছে বায়ুমণ্ডলের অক্সিজেনের পরিমাণ। ওকে। এবং 78.1%-এর কথা যদি বলা হয়, এটি হচ্ছে নাইট্রোজেনের পরিমাণ। এবং নিষ্ক্রিয় গ্যাসের কথা যদি বলা হয়, নিষ্ক্রিয় গ্যাস মনে রাখবে এটি হচ্ছে 0.003%। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ক্লাসের আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। আজকে তোমরা 20টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।